ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির ভারত সফর ঘিরে যেমন আছে একরাশ মুগ্ধতা, ঠিক তেমনই আছে মুদ্রার অপর পিঠে একরাশ কলঙ্ক। 13 ডিসেম্বর কলকাতা পর্বে যুব ভারতীতে শাসক দলের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে লিওনেল মেসির সঙ্গে কাঁঠালের আঠার মতো চিপকে ছিলেন, যেন দেখে মনে হচ্ছিল যে মন্ত্রী অরূপ বিশ্বাস সেই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া তার ভাইকে ফিরে পেয়েছেন, তাই কোনো মতেই তাকে হাতছাড়া করবেন না। মেসির এই গোট সফরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট এবং ফুটবলকে মিশিয়ে দিয়ে এক আবেগের মেলবন্ধন সৃষ্টি করলো গোটা ভারত জুড়ে। যার একদিকে ছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর, তো অন্যদিকে ছিলেন ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবং ভারতীয় ফুটবলের লেজেন্ড দ্য সুনীল ছেত্রী। আচ্ছা, কলকাতাও কি একইভাবে এরকম ক্রিকেট এবং ফুটবলকে মিশিয়ে দিতে পারতো না? পশ্চিমবঙ্গে মেসির সব থেকে বড় মূর্তি উন্মোচিত হলো, আর মেসির এই গোট সফরকে কেন্দ্র করে প্রায় 150 কোটি টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, এই যে মেসি ভারত সফরে এসেছে, তাতে কি ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হয়েছে বা ভারতীয় ফুটবলের কোনো উপকারে এসেছে মেসির এই গোট সফরটা? নমস্কার, আমি প্রদীপ। অনুভবের সফর চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে ভেবেছিলাম যে আমি মেসির এই গোট সফর নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু কলকাতার ইনসিডেন্টের পরে যেভাবে হায়দ্রাবাদ, মুম্বাই এবং পরে দিল্লিতে যেভাবে ইভেন্টগুলো সমাপ্ত হলো, তারপরে এই ভিডিওটা না করে সত্যি থাকতে পারলাম না। তবে আজকের এই ভিডিওটা আমি মোট 3টে পর্ব করব এবং 3টে পর্বই আপনারা শুনে তারপর আপনাদের নিজস্ব মন্তব্য ও মতামত অবশ্যই জানাবেন। দ্বিপাক্ষিক আলোচনার জায়গা অবশ্যই রয়েছে। তো চলুন দেরি না করে এবার শুরু করি। প্রথমেই আসি একজন খেলা পাগল মানুষ হিসাবে, যে ক্রিকেট এবং ফুটবল দুটোই ভীষণ উপভোগ করি এবং নানা সময়ে আপনাদের সামনে এই ক্রিকেট ও ফুটবল সংক্রান্ত বিষয় ভিডিওর আকারে উপস্থাপন করেছি। তো আমার কাছে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ের ঘটনাটা একটা গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। দেখুন, এই উপমহাদেশের সব থেকে জনপ্রিয়তম খেলাটার নাম কিন্তু ক্রিকেট, এক্ষেত্রে ফুটবল নয়। সেই ক্রিকেটের গড সচিন তেন্ডুলকর এবং বর্তমান ফুটবলের লিভিং লেজেন্ড তথা ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যখন একই মঞ্চে পাশাপাশি আছে, তখন সেই ছবি, সেই ভিডিও বা সেই ঘটনাটা শুধুমাত্র আমাদের কাছে একটা নিছক ছবি হিসেবে থাকে না, হয়ে ওঠে একটা আবেগ এবং নস্টালজিয়ার অমোঘ মেলবন্ধন। দেখুন, মুম্বাইয়ের ওই ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকর তার 2011 বিশ্বকাপ জয়ী যে জার্সিটা 10 নম্বর, সেই জার্সিটা লিওনেল মেসির হাতে তুলে দিলেন। তখন ওখানে যে অ্যাঙ্কর, তিনি মেসিকে বলছেন যে এই যে মানুষটা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, এনাকে বলা হয় গড অফ ক্রিকেট। এরপর গোটা ওয়াংখেড়ে গর্জে উঠল সেই অতি পরিচিত ধ্বনিতে, সচিন সচিন। এরপর অ্যাঙ্কর একইভাবে সচিনকে বললেন, এবার আপনাকে শোনাবো যে কেন মেসি গোটা বিশ্বের সব থেকে পছন্দের ফুটবলার। গোটা মায়ানগরী উদ্ভাসিত হলো মেসি মেসি ধ্বনিতে। আসলে এই মেসি কতটুকু ক্রিকেট জানেন কিংবা বোঝেন সেটা আমরা কেউ জানি না, কিংবা মেসি যে আর্জেন্টিনা ফিরে গিয়ে আর্জেন্টিনার ক্রিকেট দলকে পরামর্শ দেবেন ক্রিকেট বিষয়ে, সে সম্পর্কেও আমরা জানি না বা জানার প্রয়োজনও নেই। কিন্তু ওই বিশাল শব্দব্রহ্মে মেসি নিশ্চয়ই উপলব্ধি করলেন তারই মতো পাশে দাঁড়িয়ে থাকা, তারই মতো একজন বেঁটে খাটো মানুষটা সাধারণ কেউ নয়। দেখুন, এই মুহূর্তে উপমহাদেশে বা গোটা বিশ্বে যদি দেখা যায়, ক্রিকেটের দর্শক কিন্তু খুব বেশি, কিন্তু স্পোর্টস হিসাবে ফুটবলের ব্যাপ্তিটা প্রচণ্ড এবং সেই ব্যাপ্তিকে ছোঁয়ার ক্ষমতা ক্রিকেটের নেই। কিন্তু ক্রিকেটও কিন্তু ধীরে ধীরে গ্লোবালি হওয়ার পথে পা বাড়িয়েছে, যে কারণে অলিম্পিকেও কিন্তু আমরা ক্রিকেটকে ইনক্লুড হতে দেখেছি, যেটা কিন্তু বিরাট কোহলির জন্য, সেও আর এক লেজেন্ড, যদি তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা দেখেন। কিন্তু তারপরেও এভাবে যে মুম্বাইয়ের মায়ানগরীতে যে আরব সাগরের পাড়ে ক্রিকেট এবং ফুটবলের যে একাকার, যে মেলবন্ধন হয়ে যাওয়ার যে নজির যেটা মুম্বাই সৃষ্টি করলো, সেটা বোধহয় সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি। এবং এরপরে মুম্বাই আরও একটা জিনিস করে দেখালো, যেটা গোটা ভারতের অন্য জায়গা করতে পারে। ভারতীয় ফুটবলের লেজেন্ড সুনীল ছেত্রী এবং ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এক মঞ্চে। এটা আমাদের মতো যারা ফুটবল পাগল মানুষ, যারা ফুটবলকে ভীষণ দেখতে ভালোবাসি, তাদের জন্য এই ছবিটা যে কতটা মারাত্মক, কতটা গায়ে কাঁটা দেওয়া গুজবাম্পের মতো ঘটনা, সেটা সত্যি আমি বলে এই মুহূর্তে বোঝাতে পারবো না। দেখুন, মেসি যখন সমস্ত ফুটবলারদের সঙ্গে হ্যান্ডশেক করতে করতে আসছিলেন এবং সবার শেষে দাঁড়িয়ে থাকা সুনীল ছেত্রীর সঙ্গে হ্যান্ডশেক করে যেভাবে বুকে টেনে নিলেন, এটা অন্তত বোঝায় যে ফুটবলকে সত্যি চিনে নেয় বা খুঁজে নেয়। দেখুন, ভারতীয় ফুটবলের এই লেজেন্ড সুনীল ছেত্রী কিন্তু এই মুহূর্তে বিশ্বের 4র্থ আন্তর্জাতিক সর্বোচ্চ গোল স্কোরার। প্রথমে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তারপরে লিওনেল মেসি এবং 3 নম্বরে হচ্ছে ইরানের আলী দাই এবং 4 নম্বরে আমাদের ভারতের সুনীল ছেত্রী।
আজকে সুনীল ছেত্রীর সঙ্গে, এবং সুনীল ছেত্রীকে কিন্তু লিওনেল মেসি তার 10 নম্বর জার্সি সাইন করা, সেটা কিন্তু উপহার দিলেন লিওনেল মেসিকে। ওই কারণেই বললাম যে ফুটবলকে ঠিক খুঁজে নেয়। তো এই যে ছবিটা শচীন রমেশ তেন্ডুলকরের সঙ্গে আপনার সুনীল ছেত্রীর সঙ্গে মেসির এই যে ছবিটা, এটা ভারতীয় ফুটবলের একটা স্বর্ণালী মানে মোমেন্ট হয়ে থাকবে আমাদের মতো যারা খেলা পাগল মানুষের কাছে। এবারে আসি দ্বিতীয় পর্বে। মেসি এই যে ভারত সফরে এসে সে প্রত্যেকটা জায়গায় কিন্তু যে 4টে মেট্রোপলিটন শহরে গেছে, প্রথমে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং সবশেষে দিল্লিতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন পলিটিশিয়ান ইনভলভ ছিল। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল আমাদের রাজ্য কলকাতা। কারণ আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে মেসি যতক্ষণ যুব ভারতীতে ছিল ততক্ষণ যেভাবে তার সঙ্গে কাঁঠালের আঠার মতো চিপকে ছিলেন, যেন দেখে মনে হচ্ছিল যে লিওনেল মেসি হচ্ছে অরূপ বিশ্বাসের সেই ভাই যিনি কুম্ভ মেলায় হারিয়ে গেছিলেন। এত বছর পরে তাকে ফেরত পেয়েছেন, তাই কোনো মতে তাকে হাতছাড়া করা যাবে না। কিন্তু হায়দ্রাবাদের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি রাহুল গান্ধীকে দেখেছেন, বা মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে দেখেছেন। প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু দূরত্ব মেনটেন করে রেখেছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যে ঘটনাটা ঘটালেন, মানে যে কি বড় একটা কলঙ্কতম অধ্যায় হয়ে গেল, জুড়ে গেল কলকাতার সঙ্গে, তা সত্যি বলার অপেক্ষা রাখে না। তবে অরূপ বিশ্বাসের এই চিপকে থাকার কাঁঠালের আঠার মতো এটা কিন্তু এই প্রথমবার নয়। এর আগে যে কোনো খেলার অনুষ্ঠানে, বিশেষ করে মোহনবাগানের শিল্ড জয় এবং আরও একটা ট্রফি জয়ের ক্ষেত্রে দেখা গেছে তিনি একইভাবে একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছেন। তো তার এই যে ঘটনাগুলো ডুরান্ড কাপের সময়, তো এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখে মনে হচ্ছে যে এটা অরূপ বিশ্বাস নয়, ফেভিকল বিশ্বাস। তিনি সেই ধারাটা কিন্তু এবার মেসির সঙ্গেও বজায় রাখলেন, সারাক্ষণ চিপকে রইলেন। মানে লজ্জা, বিবেক এদের ন্যূনতম কিচ্ছু নেই। যে 80,000 মানুষ স্টেডিয়ামে বসে আছে, তারা সারা মাসের রোজগারের টাকা, কেউ 5,000, 10,000, 14,000, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে এসছে তাদের স্বপ্নের ফুটবলের নায়কটাকে দেখার জন্য। কিন্তু ন্যূনতম 5টা মিনিট যদি মেসিকে নিয়ে ঘোরানো হতো, তা না চারিদিক থেকে মৌমাছির মতো ঘিরে রেখে মানে পুরো মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা হলো। আরও একটা জিনিস হয়তো সকলেই ইগনোর করে যাচ্ছেন, যে এই কলকাতা ময়দান থেকেই ভারতীয় ফুটবলের লেজেন্ড সুনীল ছেত্রীর কিন্তু উত্থান হয়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটো ক্লাবেই খেলে। অথচ কলকাতায় লিওনেল মেসির সঙ্গে গেট টুগেদারের যে অনুষ্ঠানটা, সেখানে সুনীল ছেত্রীকে ডাকা হলো না, মনে রাখা হলো না ভারতীয় ফুটবলের লিভিং লেজেন্ডটাকে। মুম্বাই কিন্তু পারল, কলকাতা পারল না। চূড়ান্ত অব্যবস্থা এবং প্রত্যেকটা পদক্ষেপে পরিকল্পনার অভাব, সেটা কিন্তু স্পষ্ট দেখা গেছে। আর এই গোটা ঘটনাকে দেখে আপনার মনে হবে যে 2008 সালে এই যুব ভারতীতে মারাদোনা এসছে, 2011 সালে এখানেই মেসি আর্জেন্টিনা টিমের সঙ্গে ভেনেজুয়েলার সঙ্গে একটা ম্যাচ খেলে গেছে। প্রত্যেকটা জায়গার পরেও আজকে এই অব্যবস্থাটা দেখে আপনার মনে হবে যে এর থেকে যদি কোনো বিয়ে বাড়ি হয়, সেই বিয়ে বাড়িতে যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনাটা অনেকটা গোছানো থাকে, অনেকটা ভালো থাকে। কিন্তু এই চূড়ান্ত অব্যবস্থাতে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল যে বাংলা, আগে একটা সময় বলা হতো যে বাংলা আজকে যেটা ভাবে গোটা ভারত সেটা আগামীকাল ভাবে। কিন্তু এবার থেকে মানুষ কি বলবে জানেন, যে বাংলা যা ভাবে কিংবা করে সেটা যদি গোটা দেশ করে তবে গোটা দেশের বদনাম হবে। আমার তো এখন থেকেই মনে হচ্ছে যে এরপর থাকিয়ে যখন কোনো বাইরের রাজ্যে গিয়ে বলবো যে আমি কলকাতা থেকে এসেছি, তারা আমাদের দিকে মানে অবাক চোখে তাকাবে, বা বলা ভালো একটা করুণার চোখে তাকাবে, যে একটা ফুটবলের বিশ্ববিখ্যাত লিভিং লেজেন্ড তোমাদের ওখানে গেল, তোমরা চের কুটিয়ে দিলে, একদম ল্যাজে গোবরে করে তাকে অপমান করে গোটা বিশ্বে কলকাতার নামটা, ভারতের নামটা অপদস্থ করে দিলে। এবারে আসি তৃতীয় পর্বে। যতদূর শুনলাম যে লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং রদ্রিগো দে পলের এই যে গোট ট্যুরটা, এটা করতে প্রায় 150 কোটি টাকার উপরে খরচ হয়েছে। তার উপরে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল মেসির 70 ফুটের একটা মূর্তি উন্মোচিত করেছে তাকে খুশি করার জন্য। অথচ যে রাজ্যে যোগ্য শিক্ষকের চাকরি থাকে না, স্কুল তালা বন্ধ হয়ে যাচ্ছে, ডাক্তারি সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার নিরাপত্তা থাকে না রাত্রে, কিংবা বলা যেতে পারে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে তোলাবাজি, জুলুম এবং চাটুকারের রাজনীতিতে পরিণত হয়েছে, সেখানে এই ধরনের মূর্তির পিছনে খরচ করার সত্যিই কি কোনো মানে হয়? আরও যে একটা জিনিস, যে যদি মূর্তিটা লিওনেল মেসির মতো দেখতে হতো, কখনো জরুটের মতো দেখতে লাগছে, তো কখনো ঋত্বিক রোশন না আনোয়ার আলী, আসলে কার মূর্তি সেটাই কি বোঝা মুশকিল। অন্যদিকে স্পন্সরের অভাবে যখন ভারতীয় ফুটবলের টপ দুটো লিগ আইএসএল এবং আই লিগের এই চলতি সিজনটা পুরো গায়েব হওয়ার জোগাড় হয়েছে, সেখানে এই 150 কোটি টাকা খরচ করে মেসিকে এনে সত্যিই কি কোনো ভারতীয় ফুটবলের উন্নতি হলো বা কোনো আদৌ লাভ হলো?
ওই 150 কোটি টাকাটা যদি এই ভারতীয় ফুটবলে এই সিজনটাতে খরচ করা যেত, যখন স্পন্সর পাওয়া যাচ্ছে না, তখন দুটো সিজন ভালো হতো, ভারতীয় ফুটবল প্লেয়ারগুলো অন্তত ম্যাচ প্র্যাকটিস পেত। রঞ্জিত বাজাজ খুব একটা খারাপ কথা কিন্তু বলেনি যে ওই 150 কোটি টাকা আমাকে দাও, আমি 10টা মেসি তৈরি করব এবং দেশকে বিশ্বকাপ এনে দেবো। হ্যাঁ, কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে যে 10টা মেসি, কারণ মেসি ওয়ান্স ইন আ জেনারেশন হয়, কিন্তু তার ইন্টেনশনটা কিন্তু পরিষ্কার যে ভারতীয় ফুটবলের উন্নতিতে যদি এই 150 কোটি টাকা খরচ হতো, সেটা বোধ করি আরও ভালো হতো। এবং এর সঙ্গে যদি দেখেন যে কলকাতার যুব ভারতীতে যে ফুটবল ফ্যানরা যেভাবে স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে এবং যেভাবে স্টেডিয়ামে তাণ্ডব চালিয়েছে, এইটা করে আদৌ কি সত্যিই কোনো লাভ হয়েছে বলুন তো? ওই যে স্টেডিয়ামের যে খরচটা, সেটা তো আমার আপনার ট্যাক্সের টাকায় আবার ভরাট করবে। কেউ তো নিজেদের ওই অরূপ বিশ্বাস বা নেতা মন্ত্রী যারা ছিল, তারা তো কেউ গাঁটের টাকায় দেবে না, আমাদের টাকা দিয়েই ওইটা সংস্কার করবে। বরং ওর চেয়ে যদি আপনারা ওই অরূপ বিশ্বাস, সুজিত বসু, ওই সমস্ত নেতা মন্ত্রী যারা ওখানে ঘিরে রেখেছিল, ওই প্রত্যেকের গাড়ি যারা নিয়ে এসেছিল, সেই গাড়িগুলো যদি ভাঙচুর করতেন বা তাদেরকে ধরে একটু ধোলাই দিতেন, তবে সেটা আরও বেটার হতো। কিন্তু কি আর করা যাবে, সেটা তো করতে পারলেন না। ওটা যদি করতে পারতেন, অন্তত মানসিক শান্তিটা পেতেন যে এই 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে ফিরেছি, মেসিকে দেখতে এসে মেসিকে দেখতে পাইনি, তো অন্তত মানসিক শান্তিটা নিয়ে বাড়ি যেতেন যে যাদের জন্য দেখতে পেলাম না তাদের অন্তত 2-4 ঘা দিয়ে এস। যাই হোক, আমি যে এরকম বললাম বলে আপনারা গিয়ে গাড়ি পরিষ্কার করে আসলেন কিংবা জামা কাপড় ধুয়ে আসলেন, এটা করলে কিন্তু আমি কেস খেয়ে যাব, ওরকম করার দরকার নেই। মানে ভিতর থেকে এগুলো উঠে আসে, তো ওই কারণে বলে ফেলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছে। তো এই বিষয়টার উপরে, বিশেষ করে এই তৃতীয় বিষয়টার উপরে আপনার কি মন্তব্য ও মতামত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা ফুটবল পাগল ও ক্রিকেট পাগল মানুষের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।